নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। নজিরবিহীনভাবেই সুপ্রিম কোর্ট মালদার মোথাবাড়িতে যে ঘটনা আমরা গতকাল রাত থেকে সাক্ষী থাকছি, এবং যে ঘটনাটিকে নিয়ে আমরা মানুষের ভাষা থেকে আজ সকালেই একটি এপিসোড করি এবং সমস্ত ঘটনাটির যত রকম ক্লিপিং আমাদের হাতে ছিল সেগুলো দেখিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি ভয়ানক একটি ঘটনা এবং একটি বিচার ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। এবং সেখানে আমরা প্রশ্ন তুলেছিলাম যে এখানে দেশের আইন নেই, চাই রাষ্ট্রপতি শাসন, এবার কি টনক নড়বে আদালতের? এবং আমরা সেখানে নির্ভীকভাবে জিজ্ঞাসা করেছিলাম যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি হোক, আক্রান্ত বিচার ব্যবস্থার সংকটে রাজ্য, এর পরেও কি চুপ করে বসে থাকা উচিত? এবং ঠিক তার কয়েক ঘন্টা পরেই সর্বোচ্চ আদালত থেকে সুয়োমোটো মানে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা গ্রহণ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং যে ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চে কিন্তু এই এসআইআর মামলাটিরই হিয়ারিং সদ্য 1 তারিখে হয়ে গেল। এবং সেখানে বিচারপতিরা, আমরা সেটাও ওই এপিসোডটাতে দেখিয়েছি, যে সেখানে বিচারপতিরা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন যে তাদের কাছে খবর ছিল যে এই জুডিশিয়াল অফিসারদের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, এবং এমনকি হাইকোর্টের প্রধান বিচারপতির ওপরেও চাপ সৃষ্টি করা হচ্ছে, যেখানে তারা সরাসরি জিজ্ঞাসা করেন যে এই ঘটনার সঙ্গে কীভাবে রাজনীতি জড়িয়ে যাচ্ছে। তখন রাজ্যের তরফ থেকে যে সমস্ত আইনজীবীরা ছিলেন, বিশেষত রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, কপিল সিব্বাল, শ্যাম দেওয়ান এবং মেনকা গুরুস্বামী, যে মেনকা গুরুস্বামী আজকেও আদালতে উপস্থিত ছিলেন। এবং এই সমস্ত ঘটনাতে সুপ্রিম কোর্ট যখন উদ্বেগ প্রকাশ করছে, তখন গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বলেছিলেন যে এই ব্যাপারটা আমরা কিছু জানেন না। কিন্তু সুপ্রিম কোর্ট যে অনেক কিছুই জানে, সেই জিনিসটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। এ প্রসঙ্গে এটুকুই বলবো যে দীর্ঘদিন ধরে এই রাজ্যে বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা, এবং এই বুড়ো আঙুল দেখানো এবং তাতে তার ফলবশত কোনো রকম কড়া শাস্তিমূলক ব্যবস্থা এখনও পর্যন্ত কোনো কোর্টের থেকে কিন্তু নেওয়া হয়নি। ফলত এই ধরনের দুষ্কর্ম দুষ্কৃতি যারা করছে তারা দিনকে দিন ধীরে ধীরে এই 15টা বছর ধরে কিন্তু এটা এই জায়গাতে তাদের জাল বিস্তার করেছে। এবং এটা কে না জানে যে বিদেশি শক্তি ধীরে ধীরে আমাদের রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে ফেলে দিয়েছে। এই গত বাংলাদেশ ইলেকশনের সময়ই বেশ কয়েকটা এপিসোডে মানুষের ভাষা এখানে এই বিশেষ এপিসোড করে 4-5টা এপিসোড করে আমরা দেখিয়েছিলাম যে বাংলাদেশে প্রায় 300 মতো আসনের মধ্যে প্রায় 209 কি 212টা মতো আসন বেগম খালেদা জিয়া যে তার যে ছেলে তারেক রহমানের দল তারা জিতলেও প্রায় 68টা মতো আসন জেতে জামাত। এবং সেই জামাত যারা কিনা এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতে এই 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 জেতার পার্সেন্টেজটা সব থেকে বেশি, আমরা ম্যাপ খুলে সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং এই সীমান্তবর্তী এলাকাগুলোতে ধীরে ধীরে এই যে বিদেশি রাষ্ট্রের, বিদেশি শক্তির, বিচ্ছিন্নতাবাদী শক্তির গজিয়ে ওঠা, এটা আজকের নয়। এই সমস্ত গ্রামাঞ্চলগুলোতে, ছোট শহরগুলোতে, এই বর্ডার অঞ্চলগুলোতে পায়ে হাঁটলে, ঘুরলে এমনিতেই বোঝা যায় যে সেটা যেন ঠিক ভারতবর্ষ আর নেই। কিন্তু এই সমস্ত জিনিসটাই চলছিল সবার চোখের ওপরে। আক্ষেপটা ঠিক এই জায়গাটাতে। এই বিচারকদের কলকাতা হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, যে কোনো ধরনের রায় যখন রাজ্য সরকারের বিপক্ষে যেত, তখনই সেই রায়কে মানছি না থেকে শুরু করে তো খুব সভ্য ভাষা, তারপরের যে ভাষাগুলো, সেই ভাষাগুলো উচ্চারণ করতেও আমাদের অন্তত লজ্জা লাগে। দোকান কাটা যে সমস্ত নির্লজ্জ যারা তারপরে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যায়, যাদের অনেক ক্ষমতা আছে এবং পুলিশ প্রশাসন হাতে আছে, এই ভেবে রাস্তার মাঝখান থেকে বুক ফুলিয়ে হেঁটে যায়, ভাবে তাদের সমাজে বোধহয় বিরাট সম্মান বাড়ছে।
সেই সমস্ত মানুষের মুখে এই সমস্ত ভাষা মানায়, কিন্তু আমাদের মুখে আমাদের শিক্ষা দীক্ষা সেটা বলতে বা শেখায়নি। যখন কিনা রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টে তার রায়গুলো পছন্দ না হওয়াতে তার বাড়ির বাইরে পোস্টার পরে তাকে হুমকি দেওয়া হয়। আমরা আগের এপিসোডেই দেখিয়েছি মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই এসআইআর সম্পর্কিত মামলা নিয়ে যখন এজলাসে প্রায় অবরোধ করা হয়, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়, সেখানেও সেই সমস্ত আইনজীবী কারা সেটা করলো এগুলোকে খুঁজে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হয়নি। কাজেই একটা সমাজে অপরাধ আছে, অপরাধী আছে, বিচার ব্যবস্থাও আছে, কিন্তু কোনো শাস্তি নেই। এই যে একটা অবস্থা, এই অবস্থার ফলশ্রুতি কিন্তু আজকের এই ঘটনা, যাতে করে সুপ্রিম কোর্টকে নড়ে চড়ে বসে বলতে হচ্ছে, যেটা আমাদের রাজ্যের পক্ষে যথেষ্ট লজ্জার, যে এই রকম মেরুকরণের রাজ্য তারা দেখেননি। আজকের সুপ্রিম কোর্ট, দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা জানাতে বাধ্য হচ্ছেন। মালদার মোথাবাড়িতে এই ঘটনা ঘটে বিকেল 4টে থেকে কালকে, এবং জুডিশিয়াল অফিসারদের গ্রেপ্তার করে রাখা হয়। আপনারা দেখছেন মানুষের ভাষার সংবাদ। এখানে পড়ে বলতে গেলে অনেকখানি সময় নষ্ট হবে, কিন্তু মূল পয়েন্টগুলো আপনারা এতক্ষণে বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকে জেনে গেছেন, সেগুলোকে রিপিট করছি না। মূল প্রশ্নের জায়গাটাতে যেটা আসছি সেটা হচ্ছে যে এমনিতে ধরুন এই ডিজি, তারপরে এখানে যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে সর্বোচ্চ আদালত মনে করে, এবং শুধু তীব্র ভর্ৎসনাতে থেমে থাকেনি। শীর্ষ আদালত রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহানির্দেশক বা ডিজিকে সরাসরি শোকজ করেছেন, এবং এই তাণ্ডবের নেপথ্যে কারা রয়েছে সুপ্রিম কোর্ট যে বিষয় সম্পূর্ণ ওয়াকিবহাল, এই বিষয়টা যে সম্পূর্ণ ওয়াকিবহাল ভরা এজলাসে সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মাননীয় প্রধান বিচারপতি। এবং আমরা এটাও জানি আগামী 6 তারিখ বিকেল 4টের সময়, গতদিনই ঠিক করা হয়েছিল, তিনি জানিয়েছিলেন যে 6 তারিখ 4টের সময় এসআইআর এর হিয়ারিং আছে, এবং সেই হিয়ারিংয়ের আগে আজকে এই সুমোটো কেস তারা দাখিল করলেন। আমাদের নজর থাকবে যে আগামীকালও সেই কেসটা উঠবে কিনা, যেখানে তারা এনআইএ এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, যেটার মানে ডিসিশনের ভারটা তারা ছেড়েছে নির্বাচন কমিশনের ওপরে। মাননীয় প্রধান বিচারপতির এজলাসে অত্যন্ত বেদনার সঙ্গে তিনি উল্লেখ করেন যে আটকে পড়া 7 জন জুডিশিয়াল অফিসারের মধ্যে 3 জন ছিলেন মহিলা। এই আধিকারিকদের সামান্য পানীয় জল খাবার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়নি ওই তাণ্ডবের জায়গা থেকে। মাননীয় প্রধান বিচারপতি নিজের রাত 2টো পর্যন্ত সজাগ থেকে এই গোটা পরিস্থিতির উপর সম্পূর্ণ নজরদারি চালিয়েছিলেন। তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপে যখন ওই আধিকারিকদের উদ্ধার করা হচ্ছিল, তখনও তাদের ওপর চরম আক্রমণ শানানো হয়েছে। ছবিগুলো দেখতে পাচ্ছেন, এবং আমার অনুরোধ থাকবে যে আমাদের এই যে এপিসোডটা, ঠিক এর আগের এপিসোডটা পারলে আপনারা এই চ্যানেল থেকে একটু দেখে নেবেন। যখন বিকেল 4টে নাগাদ এই ঘেরাও এবং গণ্ডগোলের সূত্রপাত হয়, তখন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল নিজে উদ্যোগী হয়ে রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তা এবং পুলিশ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি রাজ্যের বর্তমান ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও যোগাযোগ করেন, গোটা পরিস্থিতি সম্পর্কে তাদের অবগত করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শীর্ষ আদালতের বক্তব্য, যখন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল নিজে যোগাযোগ করেছেন, তখন কেন প্রশাসন দ্রুত সক্রিয় হলো না? কেন সুপ্রিম কোর্টকে দিল্লি থেকে হস্তক্ষেপ করে বাংলার মাটিতে আটকে থাকা বিচারকদের উদ্ধার করার নির্দেশ দিতে হলো? এই প্রশ্নগুলি রাজ্য সরকারের প্রশাসনিক পরিকাঠামোকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এখানে আপনারা বিভিন্ন রকম ছবিও দেখতে পাচ্ছেন, কিন্তু একটি ছবি আপনাদেরকে একটু বড় করে আমি দেখাতে চাইছি এই সমস্ত বিষয়গুলির মধ্যে। তার আগে একটু পড়ে শোনাই। সর্বোচ্চ আদালতে জানতে চাওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্টের তরফে বারবার যোগাযোগের চেষ্টা এবং সুস্পষ্ট তথ্য প্রদান করার পরেও কেন তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে না শোকজে, এটাই জানতে চাওয়া হয়েছে। কিন্তু এই ছবিটা দেখুন তো দর্শক, এই ছবিটাতে দেখতে পাচ্ছেন এই যে পুলিশের বিভিন্ন কর্তা ব্যক্তি, কিন্তু যেখানটাতে আমার মাউসটা দেখাচ্ছি, এখানে কিন্তু এই যখন এই প্রতিবাদটা চলছে, ঘেরাওটা চলছে, এখানে কিন্তু এরা দাঁড়িয়ে রয়েছেন, এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কাজে পুলিশ সেখানে ছিল না এ ঘটনা কিন্তু নয়। এবং আরও শুনতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকমের মেম্বার এবং একজন প্রার্থীও এই প্রতিবাদ আন্দোলনের মধ্যে উপস্থিত ছিলেন। তদন্তে নিশ্চয়ই আরও অনেক কিছু উঠে আসবে বলে আশা রাখা যায়।
এবার সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা, সর্বোচ্চ আদালত যেটা জানালেন যে আমরা জানি কারা এর পেছনে আছে। একটু জেনে নিই, যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা সেটা শুনেছেন, তবু যারা জানেন না তাদের জন্য এই অংশটা পড়ে শোনাচ্ছি। রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের বা রাজনৈতিক দলের আইনজীবীদের তরফ থেকে এই গোটা ঘটনাটিকে একটি অরাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ বলে সুপ্রিম কোর্টে প্রমাণ করবার চেষ্টা হয়েছিল। যখন প্রশ্নটি ওঠে তখন মেনকা গুরুস্বামী অ্যাডভোকেট, যিনি রাজ্যের তরফ থেকে সংসদেও গেছেন, রাজ্যসভা সাংসদ হয়ে, তিনি এই কথা বলবার চেষ্টা করেন। কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ সেই তত্ত্বকে কার্যত ফুৎকারে উড়িয়ে দেন। মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে অত্যন্ত কড়া ভাষায় বলেন, আপনাদের রাজ্যের সমস্ত কিছু নিয়ে রাজনীতিকরণ হয়, এখানকার প্রত্যেক ব্যক্তি কেবল রাজনৈতিক ভাষায়, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ কথা বলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সুপ্রিম কোর্ট যখন কোনো নির্দেশ দেয় সেই নির্দেশ মানার ক্ষেত্রে পলিটিক্যাল কারণ দেখানো হয়। সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্ট করে জানিয়েছেন যে গতকালের তাণ্ডব কারা ঘটিয়েছে, এর নেপথ্যে কোন শক্তি কাজ করছে এবং কারা এই ঘটনার জন্য দায়ী, সেই সম্পর্কে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ অবগত। প্রধান বিচারপতি বলেছেন, রাজ্যের আইনজীবীদের এটা মনে করার কোনো কারণ নেই যে আমরা অজ্ঞ, আমরা জানি এই ঘটনার পেছনে কারা কারা রয়েছে। সঙ্গে এই সমস্ত বিচারপতিদের জন্য সেন্ট্রাল ফোর্সের পুরো নিরাপত্তা এবং তাদের পরিবারদের জন্য এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখান থেকেই আমাদের মানুষের ভাষার তরফ থেকে বেশ কয়েকটি প্রশ্ন মাননীয় সুপ্রিম কোর্টের কাছে করজোড়ে আমরা পেশ করছি। সঙ্গে সেটি ইলেকশন কমিশনের প্রতিও। সেটা হচ্ছে, এই একটি ঘটনা যখন তোলপাড় ঘটিয়ে দিয়েছে, আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে এ রাজ্যের শাসক এবং এই বিদেশি শক্তিকে যারা পৃষ্ঠপোষকতা করে, তারা ইভেন দেশের সংবিধানকে মানে না, দেশের রাষ্ট্রপতিকে মানে না, দেশের এই যে আইন ব্যবস্থা তাকে তারা পছন্দই করে না। সেই জায়গায় দাঁড়িয়ে তারা সুপ্রিম কোর্ট, তার আইন, তার বিচারক তাদের মানবে এটা তো আশাই করা যায় না, যেখানে তাদের বিরুদ্ধে এতদিন ধরে কোনো ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াই হয়নি। কিন্তু সুধী দর্শক মণ্ডলী, মাননীয় সুপ্রিম কোর্ট এবং মাননীয় নির্বাচন কমিশন সঙ্গে কেন্দ্রীয় সরকার এটা বিচার করুন, যেখানে খোদ বিচারকরা, কোন ধরনের বিচারকরা, যারা সুপ্রিম কোর্ট নিযুক্ত হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে এই এসআইআর কর্মে লিপ্ত, তাদের নিরাপত্তা যখন এই ধরনের থানিট, এই ধরনের বোমার সামনে আতঙ্কিত, প্রাণহানির সামনে তারা ঠকঠক করে কাঁপছেন, এবং একজন মহিলা বিচারপতির বক্তব্য যেটা ভাইরাল হয়ে গেছে যে তিনি প্রাণ ভয়ে চিৎকার করছেন, সেখানে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ সে কিভাবে নির্বাচনে ভোট দিতে যাবে? আজকে এনাদের জন্য না হয় আপনারা সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি ব্যবস্থা করলেন, যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভা থেকে বলেন যে ভোট হয়ে গেলে বুঝে নেবেন তিনি এইভাবে যে তারপরে যারা গলায় পোস্টার ঝুলিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। জাস্ট আগের এপিসোডে ওনার সমস্ত ক্লিপগুলো আমরা দেখিয়েছি, লাগাতার হুমকি, এবং উনি বলেই দিয়েছেন যে এই সমস্ত যে রদবদল প্রশাসনিক ক্ষেত্রে, তা তো কয়েকদিনের মাত্র নির্বাচন কমিশন আজ আছে, কালকে আবার ওনারাই থাকবেন। এই জিনিস এই দেশের, এই রাজ্যের, যদি এই রাজ্যটা এই দেশে থাকতে চায় তাহলে এই রাজ্যের মানুষদের ভাবতে হবে দল মত নির্বিশেষে, যে কোনো দলই হোক না কেন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে সাধারণ মানুষের নিরাপত্তা, যেখানে এর আগে অতীতে বারবার এই মোথাবাড়ির ঘটনা, যাকে বলে খুব বেশি পুরনো হয়ে যায়নি যে মানুষ ভুলে গেছে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর উত্তেজনাকর এবং অসংবেদী, এই সমস্ত ভাষাগুলো বলছি, কি ঘটনা ঘটে গেছে। তারপর মানুষের নিরাপত্তা কোথায়, যেখানে এই প্রশাসনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভরা মঞ্চে দাঁড়িয়ে ওই সুপ্রিম কোর্টের এসআইআরের বিরুদ্ধে ধর্ণা তৈরি করেন, তার মানে তো সুপ্রিম কোর্টকে তিনি অবজ্ঞা করতে অভ্যস্ত। এবং সেখান থেকে তিনি আবার ঘোষণা করেন, এতটাই ডোন্ট কেয়ার ভাব তাঁর, যে একটা কমিউনিটি যদি, তারা আছেন বলে নাকি অন্যরা আছে, এবং একটা কমিউনিটি যদি কমিউনিটিকে দিয়ে আর ঘিরে ফেলে আর একটা কমিউনিটিকে 1 মিনিটের মধ্যে নাকি শেষ করে দিতে পারেন, ঠেলা বুঝবে তখন। এই যেখানে অবস্থা,
সেখানে রাজ্যের মানুষ ভোটটা দেবে কোন সাহসে? আর এই যে প্রশাসনের অবস্থা দেখছেন, যেটা মানে ওই কয়েনের এপিট ওপিট, তার এই যে সেন্ট্রাল ফোর্স, প্যারামিলিটারি, যাই কিছু বলুন না কেন, বুথ, যা কিছুরই বলুন না কেন, যতক্ষণ পর্যন্ত এই রাজ্যের এই পুলিশ প্রশাসনের কন্ট্রোলে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনোদিন অবাধ নির্বাচন হতেই পারে না। সেটা একটা অলীক স্বপ্ন এবং সেটা সোনার পাথর বাটির মতো মানে মিথ্যা। এবং সেই কারণে এখানে প্রয়োজন আরও নজিরবিহীন কোনো সিদ্ধান্ত, যেটা সুপ্রিম কোর্টের দিকে সারা রাজ্য তাকিয়ে থাকবে যে এবার অন্তত শাস্তি হবে। এবং সেই শাস্তি জনগণ যে বিচার করবে সেই ভোট দানের দিন, সেটা যখনই হোক না কেন, যেদিনই তিনি ভোট দিতে যান না কেন একজন ভোটার, সে যাতে তার নিজের বিচারের রায়টা ইভিএমের বোতামে দিতে পারেন, তার সুচারু পরিবেশ তৈরি করার জন্য আমরা অনুরোধ রাখছি। কিন্তু এইভাবে যদি হয়, সেটা যে হবে না, সেটা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবং রাষ্ট্রপতি শাসনের দাবি ক্রমশ মাটি থেকে, মাটির মানুষ তারা এবার চিৎকার করে বলছে যে এইবার সময় এসেছে, এই প্রশাসনের আন্ডারে কোনো কিছু ভালোভাবে হতে দেবে না। এদের রন্ধে রন্ধে ঢুকে রয়েছে এই দুর্নীতি এবং এই দুর্নীতি পরায়ণ শাসকের জাল। কাজেই পরিত্রাণ কোথায়, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আরও ইম্পর্টেন্ট এপিসোডগুলো নিয়ে সামনে আসছি। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।